আজকে নবম শ্রেণীর ইতিহাসের ক্লাসে আমরা পড়তে চলেছি চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রথম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব শিল্প বিপ্লব, তার বিশদ বিবরণ সংক্রান্ত বিষয়কেই কেন্দ্র করে। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিখ্যাত ফরাসি দার্শনিক অগাস্তো ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে। তারপর 1880 থেকে 81 খ্রিস্টাব্দে বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতামালায় শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন। এবারে জেনে নেওয়া যাক যে শিল্প বিপ্লব আসলে কী। সাধারণভাবে অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে মূলত বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার, উৎপাদনের ক্ষেত্রে তা প্রয়োগের ফলে শিল্পোৎপাদনের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন দেখা দেয়। এই অভূতপূর্ব পরিবর্তনটিকেই শিল্প বিপ্লব বলা হয়। তোমরা এর আগের অধ্যায়ে পড়েছিলে বিপ্লব কথাটির অর্থ হলো পরিবর্তন। এই অল্প সময়ে ব্যাপক পরিবর্তন শিল্পক্ষেত্রে এসেছিল বলেই এই ব্যাপারটিকে শিল্প বিপ্লব এই অভিধা দেওয়া হয়ে থাকে। এইবারে জেনে নেওয়া যাক যে বিভিন্ন ঐতিহাসিক কিভাবে শিল্প বিপ্লবের বিষয়টিকে সংজ্ঞায়িত করেছেন। ঐতিহাসিক ফিশার মনে করেন দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রপাতির দ্বারা শিল্প সামগ্রীর উৎপাদন এবং তার ফলস্বরূপ উৎপাদন বৃদ্ধিকেই শিল্প বিপ্লব বলা যায়। ঐতিহাসিক সিপোলা মনে করেছেন বিশ্ব ইতিহাসে কোনো বিপ্লবই শিল্প বিপ্লবের মতো এতটা নাটকীয় ছিল না। অধ্যাপক ফিলিস ডিন বিষয়টিকে একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে কেবলমাত্র যন্ত্রের দ্বারা উৎপাদন হলেই তাকে শিল্প বিপ্লব বলা যায় না, এর সঙ্গে আরও কতগুলি আনুষঙ্গিক বিষয়ও যুক্ত থাকতে হবে। যেমন মূলধন বিনিয়োগের দ্বারা যন্ত্রচালিত বৃহৎ কারখানা স্থাপন, উৎপাদিত পণ্য মুনাফার ভিত্তিতে বাজারে বিক্রি করা, উৎপাদন প্রক্রিয়ায় মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ, উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রমিকের পাশাপাশি মূলধন সরবরাহের জন্য ব্যাংক ও অর্থ বিনিয়োগকারী সংস্থার বিকাশ ঘটানো, এছাড়াও মালপত্র পরিবহনের উপযুক্ত ব্যবস্থা করা। এইসব ব্যবস্থার একত্র সমন্বয় যদি ঘটে তবেই তাকে শিল্প বিপ্লব বলা যায়। এবারে আসব শিল্প বিপ্লবের সময়কাল সংক্রান্ত বিতর্ক আলোচনায়। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ধীরে ধীরে মন্থর গতিতে বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। এই মন্থর গতির জন্য অনেক ঐতিহাসিক একে শিল্প বিপ্লব বলার পরিবর্তে শিল্প বিবর্তন বলার পক্ষপাতী। তবে একথা ঠিক যে শিল্পক্ষেত্রে পরিবর্তনটা মানুষের সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল, তার অভিঘাতকে বিপ্লব বলা অযৌক্তিক নয়। এই বিপ্লব সর্বত্র একই সময়ে দেখা যায়নি। বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে এবং পরে তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এই বিপ্লবের সূচনা ঠিক কবে হয়েছিল তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ আছে। আর্নল্ড টয়েনবি 1749 থেকে 60 খ্রিস্টাব্দ এই সময়কালটিকেই শিল্প বিপ্লবের সূচনাকাল বলে মনে করেন। ফিলিস ডিন এই সম্পর্কে 1760 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালের কথাকে উল্লেখ করেছেন। রস্টো, হবসবম প্রমুখ ঐতিহাসিক শেষোক্ত অভিমতটিকে অর্থাৎ ফিলিস ডিনের বক্তব্যকেই সমর্থন করেছেন। মার্কিন ঐতিহাসিক নেফ অবশ্য এই ধরনের কোনো সুনির্দিষ্ট কালসীমা চিহ্নিতকরণের বিরোধী এবং তিনি ইতিহাসের প্রবাহমানতায় আস্থাশীল। তিনি শিল্প বিপ্লবের সূচনার সময় বলে ষোড়শ শতকে চিহ্নিত করেছেন এবং তাঁর মতে অষ্টাদশ শতকের সাফল্য গত বছরেরই বিবর্তনের ফসল। এবারে দেখো আমরা পড়ব ইংল্যান্ড এবং ইউরোপ মহাদেশের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয়। শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ইংল্যান্ডে, একথা আমি আগেই বলেছি। পরে তা ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়। তারও পরে সুইডেন, স্পেন, অস্ট্রিয়া, স্যাক্সনি, বোহেমিয়া ও ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের শিল্পায়নের সঙ্গে ইউরোপের অন্যত্র শিল্পায়নের কিছু প্রভেদ বিদ্যমান ছিল।
তোমরা আজকের ক্লাসের আলোচনা থেকে জানতে পেরেছো যে ইউরোপ মহাদেশের মধ্যে ইংল্যান্ডেই সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এখন জানতে হবে আমাদের যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হলো, কি সেই শর্ত যে কারণে এতগুলো দেশের মধ্যে প্রথমে ইংল্যান্ডেই শিল্প বিপ্লব আসে। প্রথম কারণ হিসাবে দেখা যায় যে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার। ইংল্যান্ডে শিল্পক্ষেত্রে কতগুলো বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার পর্যায়ক্রমিকভাবে ঘটেছিল, যেমন জন কের উড়ন্ত মাকু, আর্করাইটের ওয়াটার ফ্রেম, জেমস ওয়াটের বাষ্পীয় শক্তির আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিকাশের সম্ভাবনাকে প্রশস্ত করেছিল। এছাড়াও ব্লাস্ট ফার্নেস জংশন আবিষ্কার করেন 1760 খ্রিস্টাব্দে। একে একে হারগ্রিভস আবিষ্কার করেন স্পিনিং জেনি, রিচার্ড আর্করাইট আবিষ্কার করেন ওয়াটার ফ্রেম। এইসব বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ইংল্যান্ডকে শিল্পক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছিল। ইংল্যান্ড হয়ে উঠেছিল শিল্প বিপ্লবের একটি অন্যতম আদর্শ বা মডেল। ইংল্যান্ডের বিশেষজ্ঞরা তারা নিজেদের দেশে গিয়ে নিজেদের দেশে শিল্প উন্নয়ন ঘটাতে সহায়তা করেছিলেন। অর্থাৎ এই যে বিজ্ঞানীদের কথা আমরা জানতে পাচ্ছি, এরা যে সবাই ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন তা কিন্তু নয়। পরবর্তীকালে তারা ইংল্যান্ড থেকে যখন নিজেদের দেশে ফিরে যান, তখন তাদের উদ্ভাবিত এই সকল যন্ত্রপাতির দ্বারা তারা নিজের নিজের দেশে শিল্পায়নের ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছিলেন। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হবার মূলে দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল এই যে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধিতে এই সময় বিপ্লব দেখা দেয়। আলোচ্য সময়কালে ইংল্যান্ডের জনসংখ্যায় ব্যাপক বৃদ্ধি ঘটেছিল। জনসংখ্যার বৃদ্ধি একদিকে যেমন শিল্পক্ষেত্রে শ্রমিকের যোগানের ধারা অব্যাহত রেখেছিল, তেমনি শিল্পপণ্য বিক্রির জন্য উপযুক্ত বাজার ও চাহিদাও তৈরি করেছিল। শুধু তাই নয়, ইংল্যান্ডে কৃষি বিপ্লবও ঘটেছিল সমসাময়িক কালে। কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটায় কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যেত তা শিল্পক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে পুঁজির যোগান অব্যাহত রাখা সম্ভব হয়েছিল। ইংল্যান্ডে কৃষি বিপ্লব এবং জনসংখ্যায় বিপ্লব ঘটবার পর বাণিজ্যিক বিপ্লবও এই সময়ে পরিলক্ষিত হয়েছিল। গোটা সপ্তদশ শতক ধরে ইংল্যান্ড বাণিজ্য বৃদ্ধি করে। ঔপনিবেশিক বাণিজ্যের বৃদ্ধি ইংল্যান্ডের অর্থনীতিতে এনেছিল জোয়ার। ইংল্যান্ডে পুঁজিপতি বুর্জোয়া শ্রেণীর উদ্ভব হলেও ইউরোপের অন্যান্য দেশে তা হয়নি। সেই কারণেই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। ইংল্যান্ডের পরিবহন বিপ্লবও এই সময় আসে। এই সময়ই ইংল্যান্ডে গণবিপ্লব, পরিবহন বিপ্লব সমান্তরালভাবে ইংল্যান্ডের জনজীবনে প্রভাব বিস্তার করেছিল। বাষ্পীয় শক্তির সাহায্যে রেল ইঞ্জিনের আবিষ্কার ও স্থলপথে পরিবহনের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল। আরেকটি অনুকূল উপাদানও ইংল্যান্ডের শিল্প বিপ্লব বিকাশে সহায়ক হয়েছিল, তা হল ইংল্যান্ডের উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। ইংল্যান্ডের সরকার প্রত্যক্ষভাবে শিল্প বিপ্লব ঘটায়নি। ইংল্যান্ডের সরকার অবাধ বাণিজ্য নীতিতে বিশ্বাস করত। অবাধ বাণিজ্য নীতি বিষয়টা হলো এরকম যে বাণিজ্য নীতিতে সরকার হস্তক্ষেপ করে না, যেখানে বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের উদ্যোগেই বাণিজ্য চালায়। এই ব্যক্তিগত বাণিজ্য শিল্প বিকাশের সহায়ক নীতি গ্রহণ করার ফলে এবং উপনিবেশ বিস্তারের ফলে নতুন নতুন বাজার সৃষ্টির চেষ্টা করে ইংল্যান্ড। এইভাবে ইংল্যান্ডে শিল্প বিকাশের উপযুক্ত একটি পরিবেশ গড়ে উঠেছিল। এবারে আমরা আলোচনা করব যে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের মন্থর গতি অর্থাৎ দেরিতে আসার কারণ কী ছিল। 18 শতকের শেষভাগে যেরকমভাবে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, তখন কিন্তু ইউরোপের অন্যান্য অংশে শিল্প বিপ্লব আসেনি। মহাদেশে শিল্প বিপ্লব হয়েছিল 30 থেকে 40 বছর পরে, তাও আবার ব্রিটিশ আদলেও নয়। আমেরিকায় উপনিবেশ স্থাপন করে ইংল্যান্ড শিল্প বিপ্লবের ক্ষেত্রে যে বাড়তি সুযোগ সুবিধাগুলো পেয়েছিল তা অন্যান্য দেশ পায়নি। তোমরা সবাই জানো যে ইংল্যান্ড কিন্তু সেই সময় বাণিজ্য বৃদ্ধি কিংবা উপনিবেশ বিস্তারের দিক থেকে অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশ যেরকম ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম এইসব দেশের থেকে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে ছিল। তাই সেই কারণে ইংল্যান্ডের বাণিজ্য বৃদ্ধির উপযুক্ত বাজার কিংবা কাঁচামাল সংগ্রহ করার ক্ষেত্রে উপনিবেশগুলোকে ব্যবহার করা, এইসব ক্ষেত্রে যে সুবিধাটা এসেছিল সেটা কিন্তু ইউরোপের অন্যান্য দেশে আসেনি। কারণ প্রথম দিকে ইংল্যান্ডকে শিল্প বিপ্লব ঘটেছিল বলেই শিল্প বিপ্লবের ক্ষেত্রে তাকে অন্য কোনো প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি।
ইংল্যান্ডে প্রথম এসেছিল বলে ইংল্যান্ডের শিল্পপণ্য অন্যান্য দেশে ভীষণভাবে সমাদৃত হয়েছিল, তাই ইংল্যান্ড একটা ব্যাপক বাজার পেয়েছিল, যেটা অন্যান্য দেশ কিন্তু পায়নি, কারণ অন্যান্য দেশে প্রায় সমসাময়িকভাবেই শিল্প বিপ্লবটা আসে। ততক্ষণে ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনেক দূর এগিয়ে গেছে। শিল্প বিপ্লব পেরিয়ে ইংল্যান্ড শিল্পক্ষেত্রে এমনি খুব অ্যাডভান্স একটা দেশ হিসাবে পরিগণিত হয়েছিল। অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়েছিল। ইংল্যান্ডের বিজ্ঞানীরা যে ইউরোপের অন্যান্য দেশের বিজ্ঞানীদের চেয়ে উন্নত মানের ছিলেন তা নয়, কিন্তু ইংল্যান্ডে প্রথম শিল্পক্ষেত্রে বৈজ্ঞানিক আবিষ্কার সংগঠিত হয়েছিল পরবর্তীকালে। সেগুলোই ফ্রান্স, জার্মানি, রাশিয়া এসব দেশে ইংল্যান্ডের প্রযুক্তি পরিকাঠামো অনুসরণ করে তাদের দেশে শিল্পায়ন শুরু হয়। এইসব দেশের প্রযুক্তিবিদরা ইংল্যান্ডে এসে শিল্পনীতি শিক্ষা করে যায়। নিজেদের দেশে গিয়ে ইংল্যান্ডের যন্ত্রপাতি নিয়ে গিয়ে সেখানে শিল্পোন্নয়নের চেষ্টা করে। ইংল্যান্ড ছিল তাদের কাছে মডেল বা একটা আদর্শ। ইংল্যান্ডের বিশেষজ্ঞরা তারা নিজেদের দেশে গিয়েও নিজেদের দেশে শিল্পায়ন ঘটাতে সাহায্য করেছিলেন। ইউরোপের অন্যান্য অনেক দেশেই গণবিপ্লব, পরিবহন বিপ্লব ঘটলেও কৃষি ও বাণিজ্য বিপ্লব ইংল্যান্ডের মতো সমসাময়িক কালেই ঘটেনি। তাই ইংল্যান্ডে এই যে বুর্জোয়া শ্রেণী বা ধনী বণিক শ্রেণীর এই যে উদ্ভব, সেটা ইউরোপের অন্যান্য দেশে এতটা দ্রুত আসেনি। এইসব কারণে ইউরোপের অন্যান্য দেশে ইংল্যান্ডের মতো প্রথম দিকেই শিল্প বিপ্লব ঘটেনি। ফ্রান্সে শিল্পায়নের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা প্রথম দেখা যায় লুই ফিলিপের আমলে 1830 থেকে 48 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ যেটা জুলাই রাজতন্ত্রের সময়কাল ছিল। ফ্রান্সের ইতিহাসে রাজনৈতিক অস্থিরতা এতই বেশি ছিল যে শিল্পক্ষেত্রে অগ্রগতির বিকাশের গতি ছিল মন্থর। আবার জার্মানিতে শিল্পের জোয়ার আসে জার্মানির ঐক্যের কিছুটা পরে। রাশিয়া শিল্পায়নে সরকারি ছিল সব কিছু, অর্থাৎ রাশিয়ায় শিল্পায়নের ক্ষেত্রে রাশিয়ার সরকারকেই যাবতীয় উদ্যোগ নিতে হয়েছিল, সেখানে ব্যক্তিগত উদ্যোগের কোনো রকম ভূমিকা ছিল না। শিল্পক্ষেত্রে সংরক্ষণ নীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশের শিল্পকে রক্ষা করার জন্য 19 শতকের শেষ দিকে প্রত্যেকটি সরকারি সংরক্ষণের নীতি গ্রহণ করেছিল। 1877 খ্রিস্টাব্দে জার্মান চ্যান্সেলর বিসমার্ক সংরক্ষণ নীতি গ্রহণ করেন। 1892 খ্রিস্টাব্দে শুল্ক আইন প্রবর্তন করে ইংল্যান্ড জাতীয় দ্রব্যের ওপর 34% হারে শুল্ক চাপায়। ইংল্যান্ড ছিল শিল্প বিপ্লবের পথিকৃৎ। ইংল্যান্ডের উন্নত মানের পণ্যাদি যাতে দেশে শিল্পের উন্নতির পথে প্রতিবন্ধক না হয়, এজন্য জার্মান কিংবা ফ্রান্স অথবা রুশ সরকার সংরক্ষণ নীতি গ্রহণ করে সংরক্ষণ নীতি দ্বারা নিজেদের দেশের শিল্পায়নকে এগিয়ে দিতে সাহায্য করেছিল। মূলত এই সংরক্ষণ নীতি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এবারে দেখা যাক রেলপথ নির্মাণের ক্ষেত্রে ইংল্যান্ড এবং মহাদেশের তুলনামূলক আলোচনা। রেলপথ নির্মাণের ক্ষেত্রে ইংল্যান্ড ও মহাদেশের চিত্র ছিল পৃথক। শিল্প বিপ্লবের আদি পর্বে ইংল্যান্ডে রেলপথ ছিল না। শিল্পোন্নয়নের অনেক পরে 1920 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রেলপথ নির্মিত হয়। কাঁচামাল ও শিল্পজাত দ্রব্য নিয়ে দ্রুত ভ্রমণের উদ্দেশ্যে ইংল্যান্ডের শিল্পপতিরা রেলপথ নির্মাণ করেন। এখানে ইংল্যান্ডের সরকারের কোনো ভূমিকা ছিল না। ইউরোপের অন্যান্য দেশে রেলপথ নির্মিত হয় শিল্প বিপ্লবের অনেক আগে, এবং এটি হয়েছিল সরকারি উদ্যোগে। জাতীয় নিরাপত্তা বিধান, সেনাদলের গমনাগমন কিংবা জাতীয় উন্নয়ন প্রভৃতি কারণে সেই সব দেশের সরকার রেলপথ নির্মাণ করেছিল। ইংল্যান্ড শিল্পের প্রয়োজনে ব্যক্তিগত পুঁজির দ্বারা রেলপথ নির্মিত হয় এবং অন্যান্য স্থানে রেলপথের হাত ধরে শিল্পায়নের জয়যাত্রা সূচিত হয়েছিল এবং সেখানে পুঁজির যোগান দিয়েছিল রাষ্ট্র। এবারে আলোচনা করব শিল্পায়নে বিভিন্ন দেশের অসমান গতি নিয়ে। শিল্প বিকাশের ক্ষেত্রে পৃথিবীর সব দেশে শিল্পায়নের গতি সমান ছিল না। ইংল্যান্ডে যখন শিল্পের প্রসার শুরু হয় তখন মহাদেশের অন্যান্য অনেক দেশেই সামন্ততন্ত্র প্রচলিত ছিল। ইউরোপে শিল্প বিকাশের গতি ছিল স্লথ। ইংল্যান্ড ও ফ্রান্স এই দুটো দেশে শিল্পায়ন সমকালীনভাবে শুরু হলেও ফ্রান্স কিন্তু ইংল্যান্ডের থেকে অনেক পিছিয়ে ছিল। ফরাসি বিপ্লব, নেপোলিয়নের সামরিক অভিযানগুলি ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল। মোটামুটিভাবে 1800 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্সে শিল্পায়ন শুরু হলেও তবে তার গতি ছিল মন্থর। কারণ তোমরা জানো সে সময়তে নেপোলিয়ন
বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তারের কাজে ব্যস্ত ছিলেন। 1871 খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য সাধনে হয়, তারপর সেখানে শিল্পায়ন গতি পায়। 1860-এর সূচনায় রাশিয়ায় শিল্পায়ন শুরু হয়, যদিও তা গতি পেয়েছিল 19 শতকের শেষ দশকে। এবারে তোমাদের জানাবো যে সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব কেমন ছিল। ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে শিল্প বিপ্লবের ফলাফল গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে একটা নব যুগের সূচনা করেছিল শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের উপর ভিত্তি করে পৃথিবীতে এক নতুন সভ্যতার উন্মেষ ঘটেছে। এই সভ্যতাকে শিল্পাশ্রয়ী সভ্যতা বলা যেতে পারে। প্রাচীন কুটির শিল্প, গ্রামীণ অর্থনীতির সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, এইসব প্রকৃতি স্থানে দেখা দিয়েছিল শিল্পাশ্রয়ী সভ্যতা, যেখানে নগর জীবন, মধ্যবিত্ত শ্রেণী, উদারনৈতিক আদর্শ, এইসব বিষয়গুলি অনেক বেশি প্রাধান্য পেয়েছিল। অর্থাৎ শিল্প বিপ্লব সমকালীন ইউরোপের সমাজে একটা বিরাট বড় ট্রানজিশন এনেছিল, যেখানে আমরা সামন্তের জায়গায় দেখতে পাই ধনী বণিককে, কিংবা ভূমিদাসের জায়গায় দেখতে পাই শ্রমিককে। এবারে এসে আমরা জেনে নিই যে নতুন শিল্প সমাজের উদ্ভব কিভাবে শিল্প বিপ্লবের দ্বারা ত্বরান্বিত হয়েছিল। শিল্প বিপ্লবের পূর্বে সমাজ ছিল কৃষি নির্ভর এবং কুটির শিল্প ভিত্তিক। এই সমাজের কর্তৃত্ব এবং অভিজাত বর্গ শিল্প বিপ্লবের পরে নতুন যে সমাজ গড়ে ওঠে তা ছিল নগর ভিত্তিক এবং যন্ত্র নির্ভর। এই সমাজের আর্থিক ভিত্তি ছিল বৃহদায়তন শিল্প ভিত্তিক। সমাজের অন্যতম বৈশিষ্ট্যগুলো ছিল অনেকটা এরকম যে এই নতুন সমাজে নতুন নতুন দুটি সামাজিক শ্রেণীর উদ্ভব হয়, পুঁজিপতি মালিক এবং শোষিত শ্রমিক। পুঁজিপতিরা কারখানা স্থাপন, শ্রমিক নিয়োগ, মূলধন বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে। অপরদিকে শ্রমিকেরা সন্ধান করে পণ্য উৎপাদন করত ও বিনিময়ে মজুরি পেত। এছাড়া কারখানা, যন্ত্র ও উৎপাদিত পণ্যের ওপর শ্রমিকের অধিকার ছিল না। শ্রমিকদের দুর্দশা ছিল সীমাহীন, তাদের মজুরি ছিল সামান্য, তাদের কাজও ছিল বৈচিত্র্যহীন এবং কাজের সময় ছিল 15 থেকে 16 ঘন্টা। ওদের কাজের কোনো নিরাপত্তাও ছিল না। শিল্প নির্ভর সমাজের আরেকটা অন্যতম দিক ছিল এই যে জনজীবনের জীবন মানের অবক্ষয় ঘটতে থাকে, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অফ লিভিং বা কোয়ালিটি অফ লাইফ। এই যে দুটো বিষয়, যে জীবন মান এবং জীবনের গুণগত মান, আমি কিভাবে জীবন কাটাই, কতখানি বিলাসিতার সাথে কিংবা কতখানি সচ্ছলতার সাথে, সেই ব্যাপারটি, কিংবা জীবনের আমি কতগুলো ভালো দিক উন্মোচিত করতে পারছি, এই যে জীবনের গুণমান বা জীবন মান, এগুলোর অবক্ষয় ঘটতে থাকে। ঘনবসতিপূর্ণ নোংরা অস্বস্তিকর বস্তিতে শ্রমিকদের পরিবারগুলো বসবাস করত। এইভাবে সমাজে শ্রেণী বৈষম্য প্রকটতর হয়ে ওঠে। শ্রমিকদের শোষণ করে শিল্প মালিক অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হয়ে ওঠে। অন্যদিকে শ্রমিকদের অবস্থা আরও ধীরে ধীরে শোচনীয় হয়ে পড়ে। নবম শ্রেণীর পরীক্ষার্থীদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঘেটো কী। ঘেটো কী, এই প্রশ্নটা অনেক সময় টিকার মতো 4 নম্বরের একটা প্রশ্ন হিসাবেও আসে, কখনো বা এটা 2 নম্বরের মান হিসাবে একটা প্রশ্ন হিসেবে প্রশ্নপত্রে আসতে পারে। তো এখন জেনে নেওয়া যাক যে ঘেটো আসলে কী। শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডের নতুন শিল্প শহরগুলোতে এবং ম্যানচেস্টার, বার্মিংহামের গ্রাম থেকে আসা শ্রমিকেরা শহরগুলোর এক প্রান্তে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হতো। এজন্য সমসাময়িক সাহিত্য, এই সমস্ত জায়গায় দেখা যায় যে এইসব শ্রমিক বা দরিদ্র মানুষদের অধ্যুষিত অঞ্চলকেই ঘেটো বলে উল্লেখ করা হয়েছে। আমি কতগুলো ছবির সাহায্যে ব্যাপারটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, যার একটা ছবি দেখলে তোমাদের একটা ধারণা গড়ে উঠবে। এবারে ঘেটোর উদ্ভব কিভাবে ঘটেছিল এটা একটু পড়া যাক। এই ব্যবস্থা প্রথম সম্ভবত ইটালির ভেনিস শহরে চালু করা হয়েছিল ইহুদিদের জন্য। একটি শহরের যে প্রান্তে বিভিন্ন কারণে সংখ্যালঘুরা বসবাস করত তাকে সাধারণভাবে ঘেটো বলা হতো। প্রসারিত অর্থে ঘেটো শব্দটি এভাবে কোনো গোষ্ঠীকে আলাদা করে রাখার ব্যবস্থা সম্পর্কে প্রয়োগ করা হয়, অর্থাৎ যারা সমাজের মূল জনস্রোতের সাথে এসে আর মিলবে না, যাদের একটা সীমাবদ্ধভাবে একটা স্থানে আবদ্ধ রাখা হবে। বিগত শতকের আমেরিকা যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে আফ্রিকানদের জন্য যে অঞ্চল থাকতো তাকেও ঘেটো বলে উল্লেখ করা হতো। কিন্তু শিল্প বিপ্লবের ফলে দেখা যায় যে এই যে শহরে কাজ করতে আসা শ্রমিকেরা, তারা যেভাবে অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে বসবাস করত, সেখান থেকে উদ্ভূত হয়েছিল এই ধরনের ঘেটো।
বিপ্লবের দ্বারা আসা আর একটা বড় পরিবর্তন ছিল নতুন শহরের বিকাশ। শিল্প বিপ্লবের আগে অধিকাংশ মানুষ ইউরোপে গ্রামে বসবাস করত এবং তাদের পেশা ছিল কৃষিকাজ। কৃষির ফাঁকে ফাঁকে তারা কিছু শিল্পকর্মেও নিযুক্ত ছিল। মানব সভ্যতার সূচনায় কিছু কিছু শহর গড়ে ওঠে যেখানে সাধারণভাবে ব্যবসা বাণিজ্য ও শিল্পোৎপাদন চলত। শিল্প বিপ্লবের অবস্থার পরিবর্তন ঘটায় এই সময় ম্যানচেস্টার, লিভারপুল, হ্যাম্পশায়ার প্রভৃতি নতুন শহরগুলো গড়ে ওঠে। অন্যদিকে আবার গ্রামের কৃষকেরা কর্মসংস্থান ও মজুরির আশায় গ্রাম ত্যাগ করে দলে দলে শহরে আসতে শুরু করে। এর ফলে একদিকে গ্রামগুলোর জনসংখ্যা কমে যায় এবং অন্যদিকে শহরগুলো জনবহুল হয়ে ওঠে। 1750 সালে 50,000-এর বেশি মানুষ বাস করে ইংল্যান্ডে এমন শহরের সংখ্যা ছিল মাত্র দুটো, লন্ডন ও এডিনবরা। 1801 খ্রিস্টাব্দে এই সংখ্যাটাই বেড়ে দাঁড়ায় 8টিতে। 1851 খ্রিস্টাব্দে তা বেড়ে দাঁড়ায় 29টিতে। এর মধ্যে আগের 9টি শহরের জনসংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। গ্রামীণ মানুষদের শহরে আগমন এবং শহরের জনসংখ্যা বৃদ্ধি শহরগুলোতে এভাবে বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছিল। এবারে আমরা আলোচনা করব বুর্জোয়া ও পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ এই বিষয়টিকে কেন্দ্র করে। শিল্প বিপ্লবের ফলে যে রাজনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনটা এসেছিল তা হলো পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ। পুঁজিবাদী ব্যবস্থা আসলে কীরকম জিনিস সেই নিয়ে এখন আমরা আলোচনা করতে চলেছি, যদিও আমরা পরবর্তী দিনের ক্লাসে আমরা পুঁজিবাদী ব্যবস্থা এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা বিভিন্ন রকমের আদর্শ, সমাজতান্ত্রিক আদর্শ, মার্ক্সীয় ধারণা এইসব নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যাই হোক, শিল্প বিপ্লবের পূর্বে ধনী ব্যক্তিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন নামে পরিচিত। এটা কিন্তু ছোট প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করতে পারো। শিল্প বিপ্লবের পরে ধনী ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য অপেক্ষা উৎপাদনের জন্য শিল্পে মূলধন বিনিয়োগ করতে থাকেন। এই মূলধন শিল্প মূলধন নামেও পরিচিত। শিল্প বিপ্লবের ফলে বাণিজ্যিক মূলধন ধীরে ধীরে শিল্প মূলধনে রূপান্তরিত হয়। আগেকার যুগে সামন্ততান্ত্রিক শ্রেণীর অবলুপ্তি ঘটে এবং শিল্পপতি, বণিক, মহাজন মানে যারা টাকা ধার দেয়, এইসব প্রভৃতি শ্রেণীর সমন্বয়ে একটা নতুন শাসক গোষ্ঠীর আবির্ভাব ঘটে। তোমরা তো জানোই যে যেসব শ্রেণীর হাতে বেশি পরিমাণ অর্থ সম্পদ, ভূসম্পদ থাকে তারাই শেষ পর্যন্ত শাসক শ্রেণীর আসন অলঙ্কৃত করে। সেভাবেই সামন্ত ব্যবস্থার পরিবর্তে আজকের সমাজ ব্যবস্থায় বা শিল্প বিপ্লবের সমাজ ব্যবস্থায় যে ধনী বণিক শ্রেণী তাদের মধ্যে থেকে যে ব্যবস্থার উৎপত্তি ঘটছে তাকে বলা হচ্ছে পুঁজি, অর্থাৎ মূলধন ভিত্তিক একটা শাসন ব্যবস্থা। পুঁজি শব্দের অর্থ হচ্ছে আসলে মূলধন। এরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থার পত্তন ঘটায়। এই ব্যবস্থায় পুঁজিপতিরা সমাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। উৎপাদন ব্যবস্থা ও শিল্পের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। তারা শিল্পে মূলধন বিনিয়োগ করতেন ও দ্রব্য মূল্য ঠিক করে দিতেন। তারা শ্রমিকদের মজুরি দিতেন। ধীরে ধীরে তারা মূলধনের পাহাড় গড়ে তোলেন। এখানে আমি একটা সমকালীন ইউরোপের একটি পুঁজিবাদী ব্যবস্থা কেন্দ্রিক একটি ব্যঙ্গচিত্রের দৃষ্টান্ত তুলে ধরেছি। এই ব্যক্তিরা রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার উদ্যোগ নেয়। এইভাবে সমাজে বুর্জোয়া পুঁজিপতি ব্যবস্থার বিকাশ ঘটেছিল। এবারে আলোচনা করব অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব কেমন ছিল। অর্থনৈতিক সম্পদ বন্টন, বিভাজন ও বৈষম্য। শিল্প বিপ্লব সমাজে মালিক শ্রমিক বলে কেবলমাত্র যে দুটো পৃথক শ্রেণী সৃষ্টি করেছিল তাই নয়, অর্থনৈতিক সম্পদ বন্টনেও বিভাজন ও বৈষম্য সৃষ্টি করে সমাজ জীবনে ঘোরতর সংকট সৃষ্টি করেছিল। সমাজের উপরতলার মানুষের জীবন ছিল আরামপ্রদ, সুখকর। ভূস্বামীর, মালিক, পুঁজিপতিরা, বিভিন্ন পেশার মানুষ, আইনজীবী, যাজক সবারই অবস্থা ছিল সচ্ছল। অন্যদিকে শ্রমিক, কৃষক, ছোট ব্যবসাদার, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন ছিল শোচনীয়। পুঁজিপতি মালিক মুনাফার মাধ্যমে সব সম্পদ নিজেদের কুক্ষিগত করেছিল। তবে লক্ষ্য ছিল ন্যূনতম মজুরি দিয়ে শ্রমিকদের যথাসম্ভব কাজ করিয়ে নেওয়া, কারণ শ্রমিকের প্রাপ্য মজুরি নিজেরা আত্মসাৎ করেই তবেই তারা লাভের পাহাড় গড়তে পেরেছিল। এইভাবে সমাজে মালিক আর শ্রমিক নামে দুটো পরস্পর স্বার্থবিরোধী শ্রেণীর উৎপত্তি হয়ে যায়।
এবারে একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক যে শিল্প বিপ্লবের দ্বারা তো এত রকম পরিবর্তন ইউরোপে আসলো, কিন্তু কোন কোন নতুন শ্রেণী এই সময়ে শিল্প বিপ্লবের দ্বারা আবির্ভূত হয়েছিল। শিল্পায়ন ও শিল্প বিপ্লবের ফলে সমাজে বেশ কিছু নতুন শ্রেণীর উদ্ভব হয়, যেই শ্রেণীগুলো কিন্তু আগে ছিল না। শ্রমিকের পাশাপাশি নতুন শিল্পপতি, বণিক, কারখানার মালিক, ব্যবসায়ী, মহাজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকার, অর্থাৎ যারা একটা এরকম সংগঠন গড়ে তুলে আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতো, অর্থাৎ এটা মহাজনী ব্যবসার থেকেও একটা বৃহত্তর ব্যাপার। জাহাজ ও পরিবহন সংস্থার মালিক, কেরানি, প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা মধ্যবিত্ত সম্প্রদায়ে এরা পুরানো অভিজাত সম্প্রদায়ের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। অর্থাৎ তোমরা যেরকম ফরাসি বিপ্লবের সময় পড়েছিলে যে একটা বনেদি অভিজাতর ব্যাপার, সেই বনেদি অভিজাতের উল্টো দিকে আমরা শিল্প বিপ্লবের সময় এইসব নতুন গজিয়ে ওঠা আর্থিক দিক থেকে শক্তিশালী কিছু সামাজিক শ্রেণীর মানুষকে দেখতে পাই। এবারে বলবো ফ্যাক্টরি বা কারখানা প্রথা নিয়ে। শিল্প বিপ্লবের অন্যতম প্রধান প্রভাব ছিল ডোমেস্টিক প্রথা, অর্থাৎ কুটির শিল্প থেকে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথায় উত্তরণ। কারখানা প্রথা বিষয়টা আসলে কি, যে ডোমেস্টিক ব্যবস্থার ভিত্তি ছিল পারিবারিক শ্রমের ব্যবহার এবং কারখানার পুঁজি ও ছোটোখাটো যন্ত্রের ব্যবহার। এই ব্যবস্থার পরিধি ছিল ছোট। কারখানা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ছিল এই রকম, যে কারখানা ব্যবস্থায় একই ছাদের তলায় বিশাল জায়গা জুড়ে সমস্ত রকমের উৎপাদনের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া এর জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের পুঁজি, যা পুরাতন উৎপাদন ব্যবস্থার মধ্যে দিয়ে জোগাড় করা সম্ভব ছিল না, তাই আবির্ভূত হয়েছিল মূলধন মালিকের বা পুঁজিপতির। এছাড়াও দেখা যায় যে এইসব যে মূলধন বিনিয়োগকারী পুঁজিপতির উদ্ভব হয়, তারা মূলধন বিনিয়োগ করে, তারাই কাঁচামালের ব্যবস্থা করে, তারা বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবিত নতুন যন্ত্রপাতিকে আমদানি করে ব্যবহার করে মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করে দ্রুত উৎপাদনের ব্যবস্থা করে। এই বিশাল ফ্যাক্টরিগুলির শিল্প বিপ্লবের অন্যতম প্রতীক হয়ে দাঁড়ায়। কারখানা ব্যবস্থার গুরুত্ব যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে যে কারখানা ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থার শিকড় সমাজের ভিত্তি গভীরে প্রথিত হয়েছিল। এর পরিণাম এ দুনিয়ায় ধনী ও দরিদ্রের জীবন এর মধ্যে একটা অদ্ভুত রকমের নাটক লক্ষ্য করা যায়, যে ধনী থেকে আরও ধনী হয়ে যায় এবং দরিদ্রের জীবন দরিদ্র থেকে আরও দরিদ্রতর হয়ে পড়ে। সমাজ জীবনের এই যে বৈষম্য বিভাজনগুলি ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠেছিল। মূলত এটাই ছিল পুঁজিবাদী ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। এবারে দেখা যাক যে সমকালীন সমাজে নারীর অবস্থান কীভাবে শিল্প বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিল। শিল্প বিপ্লবের আগে মেয়েরা গ্রাম ও শহরে নিজ গৃহ, বিভিন্ন কৃষি খামার, পশু খামারে পশুকে খাবার দেওয়া, ঘাস কাটা ইত্যাদি কাজ করত। বিপ্লবের পরে, অর্থাৎ শিল্প বিপ্লবের পরে কারখানায় মেয়েরা ছোট ছোট কাজে নিযুক্ত হয়। ল্যাঙ্কাশায়ার ও ইয়র্কশায়ারে সুতি বস্ত্র কারখানায় তাদের নিয়োগ করা হতো। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব এসেছিল মূলত বস্ত্রশিল্পকে কেন্দ্র করে। এই বস্ত্রশিল্পের কারখানাতেই মেয়েরা ছিল একটা গুরুত্বপূর্ণ শ্রমিক। শিল্প বস্ত্র কারখানায় বুনন শিল্পে মেয়েরা ছিল প্রধান কর্মী। এছাড়াও লেসের কাজ বা বোতাম লাগানোর কাজে নারীদের আধিপত্য ছিল। বার্মিংহামে ধাতু শিল্পেও মহিলাদের নিয়োগ করা হতো। মালিকপক্ষ পুরুষ শ্রমিক অপেক্ষা মহিলা শ্রমিককে অগ্রাধিকার দিত, কারণ তারা স্বভাবের দিক থেকে ছিল পুরুষ শ্রমিক অপেক্ষা নম্র, তাদের প্রতিবাদও ছিল কম। শুধু তাই নয়, তারা অনেক কম মজুরিতে কাজ করত। লক্ষণীয় ব্যাপার এই যে পুরুষদের তুলনায় তাদের মজুরি অনেক কম হলেও তাদের এই সামান্য মজুরিটুকুও তাদের পরিবারের কাছে ছিল অনেক গুরুত্বপূর্ণ। এর দ্বারা প্রমাণিত হয় যে পরিবারের মধ্যে নারীর অবস্থান অপেক্ষাকৃত উন্নত হলেও নারীর জীবনমান সমাজের প্রেক্ষিতে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু ওটা অপেক্ষাকৃত অবনমিত হয়েছিল। কারণ নারীরা যে শোষিত ছিল, শিল্প বিপ্লবের শোষণের শিকার হয়েছিল, এ কথাও কিন্তু আমাদের প্রকারান্তরে মেনে নিতে হয়।
আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। তবে আজকের ক্লাসের শেষে অন্যান্য দিনের মতো তোমাদের অভ্যাসের জন্য আমি কিছু প্রশ্নের ব্যবস্থা করেছি। প্রশ্নগুলো তোমরা বাড়িতে অভ্যেস করবে। আশা করি এই প্রশ্নগুলির উত্তর তোমরা আজকের সমগ্র ক্লাসের আলোচনা থেকে খুঁজে পাবে। প্রশ্নগুলি হলো, শিল্প বিপ্লব বলতে কী বোঝো? শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? শিল্প বিপ্লব কথাটি প্রথম কে জনপ্রিয় করে তুলেছিলেন? কোন দেশে ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? বাষ্পীয় শক্তির আবিষ্কার করেছিলেন কে? ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটানোর ক্ষেত্রে কৃষি বিপ্লবের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? জনসংখ্যা বৃদ্ধিতে বিপ্লব কিভাবে ইংল্যান্ডের শিল্পায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল? কোন ফরাসি রাজার আমলে ফ্রান্সে শিল্প বিপ্লবে গতির সঞ্চার হয়েছিল? অন্যান্য প্রশ্নের মধ্যে রয়েছে, ইউরোপ মহাদেশের কোন দেশে সম্পূর্ণরূপে সরকারি পৃষ্ঠপোষকতায় শিল্প বিপ্লব এসেছিল? শিল্প বিপ্লবের দুটি ফলাফল উল্লেখ করো। টিকা লেখো ঘেটো। শিল্প মূলধন বলতে কী বোঝো? শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি সামাজিক শ্রেণী কি কি? ফ্যাক্টরি প্রথা কাকে বলে? শিল্প বিপ্লবের সময়কালে নারীর অবস্থান ব্যাখ্যা করো।